আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। কেন? সেটার কারণ হচ্ছে এই ভিডিওটা কিছুটা পলিটিক্যাল রিলেটেড। যদিও বা আমি পলিটিক্সের কেউ না, কখনো পলিটিক্স করি নাই। আমি কিংবা আমার পরিবারের কেউ সরাসরি পলিটিক্সের সাথে জড়িত নয়। যা ভিডিওটি শুরু করি এখন। ভিডিওটি হলো 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল কোঠা নিয়ে। আসলে এই সেটাই কোঠা নিয়ে আন্দোলনটা অবশ্য ঠিকই ছিল। এখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, দেশে অন্তর্বর্তীকাল যে সরকার গঠন করা হয়েছে সেই সরকারের প্রধান হচ্ছে ডক্টর ইউনূস। এখন ব্যাপার হচ্ছে যে তারা দুর্নীতি নিয়ে অনেক কিছু কাজ করছে এই সরকার, অন্তর্বর্তীকালে সরকার। এখন দেশের দুর্নীতি যে নিয়ে কাজ করা হচ্ছে, এতে ক্ষেত্রে এই যেভাবে তারা এগোচ্ছে ওইভাবে কি দুর্নীতিমুক্ত দেশ হবে? আপনারা কি মনে করেন? এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে এটা মনে হয় যে বাংলাদেশের দুর্নীতি, আপনারা কি বলবেন আমি জানি না, তবে আমি এটা বলবো বাংলাদেশের দুর্নীতি কখনোই বন্ধ হবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কেন বন্ধ হবে না? তার অনেকগুলো কারণ। দেখেন, বাংলাদেশের সরকারি, বেসরকারি এবং প্রাইভেট, তারপরে কর্পোরেট যেসব প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান মিলেই যারা সরাসরি চাকরি করে থাকেন, হুম, তো এদেশে স্যালারির যে স্ট্রাকচার আর ব্যক্তিগত জীবনে যে মানুষের যে খরচ, দুটার সাথে আকাশ পাতাল পার্থক্য। কেন পার্থক্য? দেখেন, আপনি একটা অনার্স পাস করা ছেলেকে বেতন দেবেন 20,000 টাকা। এখন ঢাকা শহরে সেই 20,000 টাকা পাস করা ছেলে, মানে অনার্স কমপ্লিটের ছেলে 20,000 টাকায় বউ বাচ্চার কাছে নিয়ে কেউ চলবে? এটা কেউ চিন্তা করে? কেউ করে না কিন্তু। হ্যাঁ, চলতে তখনই পারবে যখন আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবেন। শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস না, ঢাকা শহরের বাড়িওয়ালারা তাদের মানে কি বলে লাগামবিহীন যে বাসা ভাড়া সেটা নির্ধারণ করে থাকে। একটা বাসা ভাড়া নিতে গেলে মিনিমাম 15 থেকে 16 হাজার টাকা খরচ হয় বর্তমানে। কমের মধ্যে যে সিঙ্গেল রুম নিতে চান না, সেক্ষেত্রেও 50,000 টাকা দিতে হবে। আর ডাবল রুম নিলে তো 15 থেকে 16 হাজার টাকা বাসা ভাড়াই তো, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, পানি বিল, ময়লা বিল, আদার্স তো অন্য খরচ আছেই। রোগ আছে, বাবা মা আছে, এসব সব কিছু যে আপনি ইন্ডিভিজুয়ালি মানে যদি আপনি ক্যালকুলেট করেন, তো একটা ছেলে বা মেয়েকে যখন আপনি বেতন দিবেন তাকে মিনিমাম 35 থেকে 50 হাজার টাকা। এটা লো স্যালারি বলতেছি, ঠিক আছে? আর যারা মানে এ এ ক্লাস ক্যাটাগরি, তাদের বেতন আরও বেশি দেওয়া উচিত, কিন্তু তার মেয়েদের মূলত এত কম হতে পারে না, তাই না? তখনই আপনি দুর্নীতিমুক্তর কথা চিন্তা করবেন যখন আপনি এদেশের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী এবং লোয়ার লেভেল তো হায়ার লেভেল সবার স্যালারি স্ট্রাকচারটা মিনিমাম কোয়ালিটির মধ্যে আনবে। তখনই একমাত্র দুর্নীতিমুক্ত করা সম্ভব। তার আগে কখনো সম্ভব না। আপনি কীভাবে চলবে 20,000 টাকা বেতনে, 15,000 টাকা বেতনে? এর তো কম বেতনে মানুষ পায়। আপনি দেখবেন ওখানে রিক্সাওয়ালা বর্তমানে 15 থেকে 20 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারে, ইজিলি। এখন মাস্টার্স কমপ্লিট করা ছেলেরা আপনি বেতন দিচ্ছেন 15,000 টাকা, তো সে যখন চাকরিতে ঢুকবে সে ঘুষ খাবে না, তার কি গ্যারান্টি? আপনি দিতে পারবেন? কখনোই না, কারণ তো পেট চালাইতে হবে। আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস দাম কমান, বাসা ভাড়া কমান, আদার্স কমান, আর নয় বেতন স্ট্রাকচার বাড়ান, তাহলেই সম্ভব। তার আগে কখনোই সম্ভব না। বাংলাদেশের দুর্নীতি ছিল, থাকবে, এটা আমি মনে করি যতদিন না পর্যন্ত এই জিনিসগুলো পরিবর্তন না হবে। স্যালারি স্ট্রাকচার, নিত্য প্রয়োজনীয় জিনিস, বাসা ভাড়া এবং টোটাল এবং চিকিৎসা খরচ, সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট চিকিৎসা খরচ। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, এদের ক্ষেত্রে যে মানে এরা একটা ভয়াবহ মানে বিপদসীমার মধ্যে আছে, যা না চাইলেও নিজের চিকিৎসা তো দূরে থাক, বাবা মার চিকিৎসা পর্যন্ত করাতে পারে না। তো একটা ছেলের বা একটা মেয়ের তার সফলতা কোথায় যদি তার বাবা মাকে চিকিৎসা না করাতে পারে? ঠিক আছে? ঢাকা শহরে যা বেতন পাই ওটাতেই কোনো মতে চলে যায়। আমি এটা
বলবো না যে খুব ভালো আছি বা এরকম কিছু। আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে, ভালো আছি, এটুকুই বলতে চাই। বাট এর ভবিষ্যৎ কোথায়? আপনি যদি মাস শেষে ৫,০০০ ১০,০০০ টাকা যদি এক জায়গায় গোছাতে না পারেন, আপনার ফিউচার যদি আপনি কারেক্ট পজিশন না আনতে পারেন, তাহলে তো এটার কোনো কাজে আসবে না। লেখাপড়া করে কী করবেন? কিছু করতে পারবেন? তো যারা রাজনীতিবিদ আছেন, আগে তাদেরকে ঠিক হতে হবে। দেখেন, আপনি দেশ পতন হয়ে গেছে, দেশের একটা সরকার পতন হয়েছে, আর একটা সরকার আসছে। এখন ব্যক্তির দায়ভার তো কোনো দল নিতে পারে না, তাই না? দেশে যাই ঘটুক না কেন, সবারই উচিত, প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত তারা একত্রে হয়ে একসাথে কাজ করতে। যদি যদি প্রতিহিংসামূলক রাজনীতি করে, তাহলে দেশ কখনোই এগাতে পারবে না, দুর্নীতি মুক্ত কখনোই হবে না। দেশের টাকা বরং প্রতি বছরই, যে সরকারি ক্ষমতা আসুক না কেন, পাচার হবেই, কম আর বেশি। তো কি বলবো, মানে আমি মাঝে মাঝে আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি, বাট আমার কাছে এমনও মানুষ দেখেছি তারা হাসতেও ভুলে গেছে। দেশ আমাদের, চিন্তা থাকার কথা আমাদেরই, তাই না? আমরা কেন অন্য দেশের কথায় চলবো? যারা আওয়ামী লীগ করে তারাও এই দেশের মানুষ, যারা বিএনপি করে তারাও এই দেশের মানুষ, যারা জামাত করে তারাও এই দেশের মানুষ। তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যাটা একটা আগের জায়গায় আছে। যদি খাওয়া খাওয়াই রাজনীতি বন্ধ না করতে পারেন, তাহলে সমস্যা থাকবে, ভবিষ্যতেও থাকবে। এগুলো বন্ধ করতে হবে। আপনি সব কিছুর সিস্টেম ওয়াইজ চলতে হবে। সিস্টেমটাকে যারা তৈরি করবে তারাই তো সিস্টেম মানে না। এখন যারা আওয়ামী লীগ করেন তারাও তো এদেশের মানুষ, তারাও আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন। যারা বিএনপি করেন তারাও সেরূপ, যারা জামাত করেন তারা অন্য দল করেন, সবাই। এই সমস্যার সমাধান করতে না পারলে দেশের কোনো ভবিষ্যৎ নাই, রাজনীতির ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার, আমি এটা মনে করি। বাংলাদেশের বেশিরভাগ যুবকরা হচ্ছে হতাশাগ্রস্ত, যার পরিপ্রেক্ষিতে কি বলবো, মাঝে মাঝে হাসিও পায়, কান্নাও পায়, যে কোথায় আসলাম, কি করলাম, তাই না? যাদের প্রতিভা আছে তাদেরকে কাজে লাগানো উচিত। সেই জিনিসগুলো বাংলাদেশে হয় না। পরবর্তীতে হবে কিভাবে? সবাই তো রাজনীতিবিদ হতে চায়, কি করবে? কারণ হচ্ছে আপনি দেখেন, মাস্টার্স কমপ্লিট করে আপনি 20,000 টাকা বেতন পাচ্ছেন। যদি আপনি কোনো দলীয় রাজনীতি দলের পেছনে ঘুরতে পারেন, তাহলে মাসে তো 20-30, মাঝে মাঝে লাখ ইনকাম করা যায়। সেটা হোক না অবৈধভাবে, কি করবে? যারা মেধাবী তাদেরকে কাজে লাগাতে হবে। স্যালারি স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, একটা লিমিটেশন থাকতে হবে। অ্যাটলিস্ট মিনিমাম স্যালারি 30,000 টাকা উচিত, মিনিমাম স্যালারি, তুমি লোয়ার লেভেলে। তাছাড়া কিন্তু কোনোভাবেই দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব না। কারণ টাকার সাথে যে খরচ, স্যালারিতে গেলে তো মানুষ ফকির হয়ে যায়। প্রত্যেক মাসে ক্রেডিট কার্ডে টাকা উঠাই, খরচ করি, আবার জমা দিই, হয়ে চলছে। অ্যান্ড সরকারি প্রতিষ্ঠানগুলো যদি সরকারের পক্ষ থেকে স্যালারি স্ট্রাকচার বাড়ায়, তাহলে কর্পোরেট প্রাইভেট ওরাও কিন্তু বাড়াবে, এটাই স্বাভাবিক। ওদেরকে তো দোষ দিয়ে লাভ নেই, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে। সরকার পক্ষ থেকে বাড়ালে প্রাইভেট প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বাড়াবে, এটাই স্বাভাবিক। তা আমি মনে করি এই সব জিনিসগুলো পরিবর্তন হওয়া উচিত। যাই হোক, জানি না আমি কী বলেছি না বলেছি। আমার ছোট একটা আমার মাথা, এই মাথায় যা আসছে তাই বলেছি। জানি না ভিডিওটা অনেক কাছে ভালো লাগতেও পারে, না লাগতে পারে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন।